আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পড়ালেখার নতুন আরও একটি বাংলা ক্লাসে আমি তোমাদের অ্যাডমিশন জার্নিকে শানিত করার জন্য হাজির হয়েছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যেখান থেকে আমার এই লাইভ সেশনটি দেখছো, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। আচ্ছা, আমার কথা এবং আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে? একটু জানাও আমার সাউন্ড ঠিকঠাক আছে কিনা, আর হচ্ছে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সব ঠিকঠাক। আচ্ছা, আমরা আজকে বাংলা তোমাদের সামনে যেই লেকচারটা নিয়ে হাজির, সেটা হচ্ছে বাংলা ক্লাস 3। তো এই ক্লাসের মধ্যে আমরা আজকে এমন একটা টপিক পড়তে যাব, যেই টপিকটা ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলো, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলো, গুচ্ছ বলো, সব জায়গায় এই টপিকটা থেকে প্রশ্ন আসেই। প্রশ্ন একদম আসবে মানে আসবেই। তাহলে বুঝতেই পারছো আজকে তোমাদের সাথে আমি কোনো একটা এমন একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে হাজির হচ্ছি, যেটা তোমাদের অ্যাডমিশন জার্নিতে খুবই খুবই ইম্পর্টেন্ট বাংলা সাবজেক্টের জন্য। ঠিক আছে, তো দেখি আজকে আমরা কোন টপিকটা পড়তে যাচ্ছি। ওয়াও, চলে আসছে। আজকে আমরা তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলাপ করতে যাচ্ছি সেটা হচ্ছে উপসর্গ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা একটু এই লাইভ সেশনটি সবাই নিজে একটু প্রোফাইলে একটু শেয়ার করে দাও, বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দাও, আর হচ্ছে তোমাদের বন্ধু বান্ধবদেরকে মেনশন করতে যেন ভুলে না যাও। ওকে, আচ্ছা, আমরা বিলম্ব না করে আমরা সরাসরি পড়াতে চলে যাই। পড়ার মাঝখানে আমরা অনেক মজা করব, আনন্দ করব, ফুর্তি করব। তো পড়াশোনা, আনন্দ, বিনোদনের সবকিছু নিয়ে আমরা আজকে ক্লাসটা উপভোগ করতে যাচ্ছি। ওকে, আচ্ছা, খেয়াল করো আজকে আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে কি উপসর্গ। আজকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে কি ভাই? উপসর্গ। খেয়াল করো আজকে আমরা যে টপিকটা পড়তে যাচ্ছি সেটা উপসর্গ। উপসর্গের বা ইংলিশ হচ্ছে প্রিফিক্স। উপসর্গের ইংলিশ হচ্ছে প্রিফিক্স। খেয়াল করো, আমরা 9-10 থেকে শুরু করে যাচ্ছি না? আমরা প্রিফিক্স নামে একটা ওয়ার্ড পড়ছি না? প্রিফিক্স, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স পড়ছিলাম না? এই যে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স যেটা আমরা পড়েছিলাম, সেটা এখন আমরা ইন্টারে পড়ে আসছি কি উপসর্গ হিসাবে। এখন সেই উপসর্গটা আমাদের অ্যাডমিশনে এসে উপসর্গ হিসাবে আমাদের পড়তে হচ্ছে। ঠিক আছে, কিন্তু দেখো এই যে আমরা উপসর্গটা পড়লাম এতদিন, এখন অ্যাডমিশনের পড়া আর হচ্ছে ইন্টারের পড়া প্রায় সিমিলার, কিন্তু একটু প্রশ্ন প্যাটার্নটা ভিন্ন হয়ে থাকে। ওকে, খেয়াল করো আমরা যদি এই উপসর্গটাকে যদি আমরা একটু করতে যাই, তাহলে দেখো এখানে কি আসে। যদি আমরা একটু ভাঙি, উপ প্লাস সৃস যোগ অ, তাহলে দেখো আমরা যদি এই উপসর্গটাকে যদি একটু আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখো কি আসছে, উপ প্লাস এটা কি, আচ্ছা এটাকে কি চিহ্ন বলো তোমরা বলো তো বাচ্চা কাচ্চা, এই জিনিসটাকে কি চিহ্ন বলা হয়?
এটা আমাকে একটু জানাও, এই জিনিসটাকে কি চিহ্ন বলা হয়? এই যে চিহ্নটা আমরা লিখলাম, এই চিহ্নটাকে কি চিহ্ন বলা হয় বলো তো? আচ্ছা, এই চিহ্নটাকে বলা হয় ধাতু। এই চিহ্নটা কি বলা হয় ভাই? ধাতু চিহ্ন। তাহলে খেয়াল করো, আমরা উপসর্গটাকে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা এটা পাচ্ছি। এখন দেখো, এটার মাধ্যমে কিন্তু আমাদের উপসর্গ বিশ্লেষণ শেষ হয়নি। ওকে, তাহলে দেখো, এই যে উপটা আমরা এখানে পাবো যে নব হিসাবে। এরপর এখানে দেখো শীষ যেটা আছে, এটাকে আমরা পাবো যে কি সৃষ্টি হিসাবে। এরপর আসো, এখানে একটা অ আছে না, এই অটা আমরা পাবো অর্থ। তাহলে খেয়াল করো, আমরা কি উপসর্গ মানে কি এটা বলতে পারি না? উপসর্গ মানে হচ্ছে নব, মানে কি আগে সেটা বলো। নব মানে হচ্ছে নতুন। তাহলে দেখো, আমরা কি উপসর্গ মানে এটা বলতে পারি না? নতুন অর্থ সৃষ্টি, এটা বলতে পারি না? বলতে পারি কি না? উপসর্গ মানে নতুন অর্থ সৃষ্টি, এটা কি বলতে পারি? একটু রেসপন্স করো সবাই। ওকে, গণিতের ভাষায় রুট, গণিতের ভাষায় এটাকে আমরা রুট বলবো, কিন্তু বাংলার ভাষায় এটাকে আমরা ধাতু চিহ্ন বলবো, ঠিক আছে? ওকে, এখন আসো ভাই, এখন আমরা দেখো, আমরা উপসর্গ মানে এতটুকু বুঝতে পারলাম যে কি উপসর্গ মানে হচ্ছে নতুন অর্থের সৃষ্টি। ওকে, এখন আসো আমরা পরবর্তী ধাপে যাই। এখন আসো আমরা পরবর্তী ধাপে কি পাই দেখো, খেয়াল করো, উপসর্গ আসলে কাকে বলা হয়? যে অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে, এখানে এটা হয়নি, তাকে উপসর্গ বলে। খেয়াল করো, যে অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন অর্থ সৃষ্টি করে, তাকে আমরা বলি কি উপসর্গ। এটা কিভাবে, আমরা এটার ডেফিনিশনটা আমরা একবার পুরো প্র্যাকটিক্যালি দেখবো। ওকে, এরপর দেখো, এই যে উপসর্গ যে ইয়াটা ছিল সেটা হচ্ছে কীট প্রত্যয় সাধিত শব্দ। কীট প্রত্যয় সাধিত শব্দ, এটা কীট প্রত্যয় সাধিত কেন হয়েছে তুমি দেখো, আমরা একটু আগে এটা বললাম না, উপ প্লাস শ্রীষ যোগ অ। তাহলে দেখো, এই যে এখানে আমরা ধাতু ইউজ করলাম, সেজন্য এটা কীট প্রত্যয় সাধিত শব্দ হয়ে গেল। খেয়াল রাখবা, ব্যাকরণের যতগুলো টপিক আছে সবগুলো কিন্তু সংস্কৃত শব্দ। ওকে, তাহলে সেই ধারাবাহিকতা ক্রমে এটাও সংস্কৃত শব্দ। খেয়াল করো, আরেকটা বিষয় হচ্ছে, এই যে আমরা উপসর্গ যেটা ইউজ করি সেটাকে আমরা রুট বা রূঢ়ি শব্দ বলতে পারি, রুট বা রূঢ়ি শব্দ বলতে পারি। ওকে, এখন আসো, কেন এটাকে আমরা উপসর্গকে এখানে রুট বা রূঢ়ি শব্দ বলা হচ্ছে? একটা সময় ছিল এই রুট বা রূঢ়ি যেটা ছিল, এখানে খেয়াল করো ভাই, আমাদের শ্রদ্ধা শাকিল স্যার আসসালামু আলাইকুম। খেয়াল করো, এখানে রুট বা রূঢ়ি শব্দ বলা হওয়ার কারণটা দেখো, এখানে একটা সময় ছিল উপসর্গকে একটা রোগের লক্ষণ হিসেবে বলা হতো। উপসর্গের যে ইয়াটা ছিল এটাকে একটা রোগের লক্ষণ হিসেবে বলা হতো, কিন্তু বর্তমানে এই উপসর্গটাকে একটা অব্যয় হিসেবে ধরা হয়। ঠিক আছে, এই বিগত মেবি যে কোনো একটা পরীক্ষার প্রশ্নের মধ্যে বা যে কোনো একটা প্রশ্নের মধ্যে আসছে উপসর্গ কোন শব্দ, এটা হচ্ছে অব্যয়সাহিত একটা শব্দ, অব্যয় একটা শব্দ। ঠিক আছে, বর্তমানে এরকম একটা আসছিল। ওকে, তাহলে দেখো, এখানে রুট বা রূঢ়ি শব্দ বলা হওয়ার কারণটা কি, এখানে রোগের লক্ষণ বোঝাচ্ছে। ক্লিয়ার? এখানে রুট বা রূঢ়ি শব্দ বলার একটাই কারণ, এখানে হচ্ছে রোগের লক্ষণ বোঝাতো একটা সময়, কিন্তু বর্তমান সময়ে এসে এটা একটা অব্যয় হয়ে গিয়েছে। ওকে, এরপর আমরা পরবর্তী লাইনে যাই। খেয়াল কর, উপসর্গ হচ্ছে আমাদের, এই যে উপসর্গ যে ইয়াটা ছিল এটা আমাদের কোথায় আলোচনা করা হয়? ব্যাকরণের শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে। উপসর্গ যেই আমাদের ব্যাকরণে আলোচনা করা হয় কোথায়? শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে। এই তোমরা আমার সাথে একটু একটু কোরাস করে পড়ে ফেলিও, ঠিক আছে? পরবর্তী কিন্তু আর পড়তে হবে না। এরপর দেখো, কোন অর্থবোধক শব্দের আগে বসে, কোন অর্থবোধক শব্দের আগে বসে।
খেয়াল কর, উপসর্গ সবসময় কোনো একটা অর্থবোধক শব্দের আগে বসবে, এটা মাথায় রাখবা, ঠিক আছে। এরপর দেখো, যে শব্দের পূর্বে বসে তার অর্থ পরিবর্তন করে দেয়। এটা আমরা জাস্ট একবার পড়ে ফেলি, এটা কিভাবে কাজ করে সেটা আমরা পরবর্তীতে জানতেছি, ঠিক আছে। এরপর দেখো, উপসর্গ তার মানে কে? উপসর্গ। উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই। উপসর্গ কি নাই? নিজস্ব কোনো অর্থ নেই। একটা বিষয় খেয়াল রাখবে, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাংলা ভাষায় অর্ধশতাধিক উপসর্গ রয়েছে। ওকে, এই যে স্লাইডটা তোমাদের ক্লিয়ার? তোমরা এখানে তোমাদের বন্ধু বান্ধব এমনকি তোমাদের বিভিন্ন গ্রুপ আছে, ওখানে একটু বন্ধু বান্ধবকে মেনশন দাও আর হচ্ছে শেয়ার করে দাও একটু, ঠিক আছে। এখন দেখো ভাই, এই যে উপসর্গটা কিভাবে কাজ করে একটু খেয়াল করো জাস্ট। আচ্ছা, এই উপসর্গটা হচ্ছে এক ধরনের ভাইরাসের মতো। উপসর্গটা এক ধরনের ভাইরাসের মতো। যেমন ধর আমাদের 20 সালে প্রায় একটা করোনা ভাইরাস গেছিল। তো করোনা ভাইরাসটা তা দেখো, আমাদের যাদেরকে আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে তাদেরকে কি একবারে মানে এমনভাবে আক্রান্ত করছে, ওদেরকে দেখলে কি আদামরা এরকম লাগছে? লাগে নাই। কিন্তু ওদেরকে করোনা ভাইরাসটা প্রথমে অ্যাটাক করছে কিন্তু তাদের প্রাণে গিয়ে, মানে হচ্ছে কি কোথায় গিয়ে? ফুসফুসে গিয়ে আঘাতটা করছে। এই যে মানুষের একটা প্রাণটা প্রাণের ফুসফুসে গিয়ে আঘাতটা করছে, এরপর গিয়ে দেখা যাচ্ছে কি মানুষের ফুসফুস থেকে গড়নাড়িতে চলে যাচ্ছে, এরপর গিয়ে মানুষটা কি হয়ে যাচ্ছে? উইক হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এই যে আমাদের ভাইরাসটা যে আক্রমণ করছে, সাথে সাথে কিন্তু তার প্রভাবটা বিস্তৃত হয় নাই। এটা আস্তে ধীরে 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 সে কি করে? মানুষটাকে কাবু করে ফেলে, ঠিক আছে। ঠিক তেমনি উপসর্গটা হচ্ছে কিরকম? একটা করোনা ভাইরাসের মতো। কিভাবে? দেখো, সে একটা অর্থবোধক শব্দের সাথে মিশে তার অর্থ পুরোটাই চেঞ্জ করে দেয়, ঠিক আছে। একটা অর্থবোধক শব্দের সাথে উপসর্গটা একটা অর্থবোধক শব্দের সাথে মিশে তার পুরো অর্থটাই চেঞ্জ করে দেয়। আচ্ছা, এটা প্রমাণটা দেখো কিভাবে। এই যে আমরা হার মানে কি বুঝি ভাই? একটু বলো তো, একটু রেসপন্স করো। হার মানে কি? আমরা কেন হার মানে দুইটা মিনিং বুঝি, একটা হচ্ছে হেরে যাওয়া আর একটা হচ্ছে গলার হার। ওকে, তাহলে দেখো আমরা এখানে দুইটা অর্থ বুঝতেছি, একটা হচ্ছে হেরে যাওয়া আর একটা হচ্ছে গলার হার। খেয়াল করো, আমরা যদি এখানে প্র লাগাই, প্র একটা উপসর্গ ইউজ করি, তাহলে কি হয়? প্রহার। প্রহার মানে কি ভাইয়া? মারা। এরপর আসো, আমরা যদি এখানে অধি লাগাই, অধিহার। অধিহার মানে হচ্ছে কি? বৃদ্ধি। যারা কমার্স স্টুডেন্ট আছো তারা বুঝবা কিন্তু অধিহার মানে কি। ওকে, এরপর আসো অবহার। অবহার মানে হচ্ছে হ্রাস পাওয়া, ঠিক আছে, এটাও কমার্সের একটা টার্ম। এরপর আসো প্রহার দিলাম, সমহার। আমরা যদি উপসর্গ সম ইউজ করি তাহলে কি হয়? সমহার। খেয়াল করো, আমার যে হারের যে অর্থটা ছিল হেরে যাওয়া অথবা গলার নেকলেস, হ্যাঁ, কিন্তু যখন আমরা এই উপসর্গগুলো ইউজ করতেছি তখন কি আর গলার নেকলেস বা হেরে যাওয়া কি বোঝাচ্ছে, নাকি পুরো অর্থটাই চেঞ্জ করে নতুন একটা অর্থের সৃষ্টি করছে? একটু বলো তো দেখি। একজন বলছে উপহার, উনহার। সামাহার না ভাইয়া, সমহার। ওকে, সমহার মানে হচ্ছে সমান। পরিবর্তন, অর্থ সংকোচন, অর্থ সম্প্রসারণ করে। ওকে, হ্যাঁ। এখন দেখো, এই যে আমরা উপসর্গটা যে একটা অর্থপূর্ণ বাক্যের সাথে বসে, হ্যাঁ, একটা অর্থপূর্ণ শব্দের সাথে বসে এটার অর্থটা পরিবর্তন করে দেয়, এটা কি এখন বুঝতে পারছো? হ্যাঁ, আহার। আহার মানে হচ্ছে কি? খাওয়া। তাহলে দেখো এখানে যদি আমরা উপসর্গ ইউজ করি তাহলে কি হয়? আহার হয়ে যাচ্ছে, তার অর্থই পরিবর্তন হয়ে যাচ্ছে হারের। ক্লিয়ার সবার এতটুকু? ওকে, আমরা পরবর্তীতে যাই। খেয়াল করো, এখন আমরা আসি উপসর্গের প্রকারভেদ। বলো তো বাচ্চা কাচ্চারা, উপসর্গ কয় প্রকার? বলো তো উপসর্গ কয় প্রকার?
নতুন অর্থ সৃষ্টি করে। ঠিক আছে, এই তো দেখছি তোমরা বাচ্চা কাচ্চারা খুব ভালো পারছো। আচ্ছা, উপসর্গ 3 প্রকার। এখন আসো 3 প্রকারগুলো কি কি আমরা একটু দেখি। একটা দেখো, উপসর্গ প্রথম যে প্রকারটা পাচ্ছি সেটা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ, এরপর যেটা পাচ্ছি সংস্কৃত উপসর্গ, এরপর যেটা পাচ্ছি সেটা হচ্ছে বিদেশি উপসর্গ। খেয়াল করো, এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। খাঁটি বাংলা উপসর্গ কয়টি? 21টি। সংস্কৃত উপসর্গ কয়টি? 20টি। আর বিদেশি শব্দ হচ্ছে অগণিত, হয়তো অনেকগুলো বিদেশি শব্দ। হ্যাঁ, এখানে একটা সময় ছিল 19টি, কিন্তু এখন 19টি কাউন্ট করা হয় না, এখন ডাইরেক্ট নতুন বই এরকম আসছে কি অনন্যই। এখন খেয়াল করো, এই যে তোমাদের আমি একটা বিষয় বলে রাখি, আমরা যে পড়াশোনা করছি, হ্যাঁ, যেই সব সাবজেক্টে পড়ি না কেন, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, যে সাবজেক্টে পড়ি না কেন, আমাদের একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, কি পড়তে হবে কি পড়তে হবে না সেটা জানা। এরপর একটা জিনিস হচ্ছে, যেই টপিকটা আমার পড়তে হবে সেই টপিকটা থেকে আসলে কিভাবে প্রশ্ন আসতেছে সেটা কিন্তু জানাটা খুবই ইম্পর্টেন্ট। যেমন ধরো আমরা আজকে উপসর্গ পড়ছি, এই যে উপসর্গ থেকে কি সব টার্ম থেকে একবার প্রশ্ন আসতেছে? আসলে কিন্তু না, কিন্তু কয়েকটা টার্ম থেকে প্রশ্ন আসতেছে। কিভাবে প্রশ্ন সেটা তোমাকে জানতে হবে। তো আজকে আমি তোমাদেরকে সেটা দেখা দিচ্ছি কিভাবে প্রশ্ন আসতেছে। ঠিক আছে, যেমন ধরো উপসর্গ থেকে 1 নাম্বার যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে তোমার উপসর্গ চিহ্নিত করণ। 1 নাম্বার উপসর্গতে যে বিষয়টা পড়তে হবে সেটা হচ্ছে কি উপসর্গ চিহ্নিতকরণ। 2 নম্বরে আসি, সেটা হচ্ছে খেয়াল করো, আমরা প্রথমে দেখো 1 নাম্বার যে ইয়াটা পাচ্ছি সেটা হচ্ছে কি উপসর্গ চিহ্নিতকরণ। এরপর 2 নম্বরে যেটা পাবো সেটা হচ্ছে কি উপসর্গের সংখ্যা, মানে হচ্ছে একটা লাইন দেওয়া থাকবে বা একটা শব্দ দেওয়া থাকবে, এখানে কয়টা উপসর্গ আছে সেটা বের করা। এরপর আমি 3 নম্বরে যেটা পাই সেটা হচ্ছে উপসর্গের অর্থ। তাহলে দেখো ভাই, এই যে এই 3টা টার্ম থেকে হচ্ছে তোমার উপসর্গ থেকে প্রশ্ন করবে, সেটা যে কোনো জায়গায় বলো, ঢাকা ভার্সিটি বলো, চট্টগ্রাম ভার্সিটি বলো, যে কোনো ভার্সিটি থেকে এই 3টা টার্ম থেকে প্রশ্ন করবে। বিশেষ করে এই টার্মটা 2 নাম্বারটা থেকে খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা ঢাকা ভার্সিটির জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, ঢাকা ভার্সিটির জন্য এই 2 নাম্বার টার্মটা। ওকে, এরপর আসো যে জিনিসটা দেখতে হবে, আমাকে কিন্তু এখানে উপসর্গ যখন চিহ্নিতকরণ আমরা শিখবো তখন আমাকে এগুলো সবগুলো মুখস্থ করে ফেলতে হবে, এগুলো সবগুলো মুখস্থ করতে হবে। তাহলে এখানে 21টা, এখানে 20টা, হ্যাঁ, এগুলো মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, এখন আসো আমার সাথে একটু বাংলা উপসর্গগুলো একটু আমার সাথে নিজেরা নিজেরা বলি, আমিও বলি তোমরাও বলো। যেমন ধরো অ, অজ, অগা, অনা, আ, আর, আব, আন, ইতি, উন, কদ, কুনি, পাতি, বিবর, রাম, স, সা, সু, হা। আমার সাথে একবার বলো তো দেখি। অ, অজ, অজা, অনা, আ, আর, আব, আন, ইতি, উন, কদ, কুনি, পাতি, বিবর, রাম, স, সা, সু, হা। ওকে, এবার করে একটু পড়লে দেখবা 2-3 বার যদি তুমি কোরাস করো দেখবে এমনি মুখস্থ হয়ে যাবে। ওকে, আমরা একবার পড়ি। অ, অজ, অগা, অনা, আ, আর, আব, আন, ইতি, উন, কদ, কুনি, পাতি, বিবর, রাম, স, হা, সু, হা। তাহলে দেখো এবার যদি আমরা পড়তে পারি ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, এরপর আসলে আমরা সংস্কৃত উপসর্গগুলো একটু দেখি। প, পড়া, পরি, পতি, অতি, অদি, অপি, অভি, উদ, অপ, 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 অনুনির, সমদূর, আশু, বিনি। তাহলে দেখো এই যে দেখো তোমাদের সুবিধার্থে আমরা কিন্তু এটা একটা ছন্দ আকারে মানে টাইপ করে দিয়েছি। ওকে, যাতে তোমরা একটু পড়লে যেন একটু গানের ফিলটা পাও। ওকে, আচ্ছা, এরপর আসো আমি আবার বলছি কিন্তু এই জিনিসটা হচ্ছে তোমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট, মুখস্থ করতেই হবে, মানে করতেই হবে। ওকে, এগুলো একটু ছন্দ আকারে লিখে দেন না।
এখানে খেয়াল করে এগুলো ছন্দ আকারে লিখলে মানে একটা গল্প আকার যদি লিখে দিই তোমার থেকে এগুলো মনে থাকবে না, কারণ হচ্ছে আমার পরীক্ষায় ডাইরেক্ট এরকম শব্দ চলে আসে যে এই এটা কোন ধরনের উপসর্গ, অজ কোন ধরনের উপসর্গ, ওই কারণে হচ্ছে তোমাদের ডাইরেক্ট মূল ওয়ার্ডটা মনে রাখতে হবে, ঠিক আছে। আমরা যদি গল্প আকারে বলা যায়, কিন্তু গল্প আকারে বললে তোমার ওয়ার্ডটা মনে থাকবে না, ওকে। ওই কারণে আমরা গল্প আকারে না বলে আমরা একটু মানে সাজাইছি যেমন ভাবে যাতে একটা কবিতার মতো হয়ে যায়। যেমন দেখো অজ অগা অনা আর আব আন ইতি উন কদ কোনি পাতি বিবর রাম শশা সুহা। তাহলে দেখো এই যে দেখো কত সুন্দর করে ছন্দ আঁকে মিলে মিলে পড়ছি, ঠিক আছে। ইংরেজি যেগুলোতে আমরা যাচ্ছি একটু একটু করে। আচ্ছা, তাহলে দেখো আমরা পরবর্তী ইয়াতে যাই। আচ্ছা, এখানে একটু একটা জিনিস খেয়াল করছো কিনা জানি না, যেমন দেখো এখানে আমাদের আ সু বি নি, এখানে দেখো আমরা কি পাচ্ছি, এখানে আশু বিনি পাচ্ছি, এখানেও দেখো আমরা সেম পাচ্ছি আ সু এরপর হচ্ছে নি পাচ্ছি, এদিকে বি। তাহলে দেখো ভাই আমরা এখানেও আশুবিনি পাচ্ছি, এখানেও আশুবিনি পাচ্ছি। তাহলে ভাইয়া প্রশ্ন যদি আসে এখন তোমাকে যদি বলা হয় আ সু কোন ধরনের উপসর্গ, তখন তো তুমি আটকে যাবা গা। এখন তুমি কি খাঁটি বাংলা বলবা নাকি সংস্কৃত বলবা, খুবই কনফিউশন না, কনফিউশন পড়ে গেলাম না। এটা তো দুইটা জায়গায় আছে, এখন আমি কোনটা আনসার দিব আদৌ। তো এটা হচ্ছে আমরা সমাধান করার জন্য তোমাদের একটা গল্প পড়াবো এখন, ঠিক আছে। আচ্ছা, তোমাদের একটা আমি গল্প বলি, সেটা হচ্ছে আমাদের সুমন, হ্যাঁ আমাদের মনে করে একটা বন্ধু আছে, সে সুমন, সে একটা মেয়েকে পছন্দ করে, তার নাম হচ্ছে সুমনা। খেয়াল করো আমরা যেটা গল্প আকারে বলতে চাই তোমাদেরকে, আমাদের সুমনার নিখুঁত গুণ দেখে, নিখুঁত গুণ ও মুখ দেখে, নিরেট চরিত্র দেখে প্রপোজ করে। আমাদের দেখো সুমন কিন্তু সুমনাকে কিভাবে প্রপোজ করলো, দেখো তার কি কি দেখলো, দেখো নিখুঁত গুণ দেখলো, নিভাস মুখ দেখলো, আবার দেখো নিরেট চরিত্র দেখলো। তাহলে তিনটা জিনিস দেখলো, একটা হচ্ছে কি নিখুঁত গুণ, তারপর নিভাস মুখ, এরপর হচ্ছে নিবেট চরিত্র। তাহলে দেখো আমরা লাইনটা কিভাবে পড়লাম, সুমনার নিখুঁত গুণ, নিভাস মুখ, নিবেট চরিত্র দেখে প্রপোজ করলো। ওকে, স্বাভাবিকত আমরা জানি যে কি মেয়েদেরকে যখন ছেলেরা প্রপোজ করে তখন মেয়েদের একটু পাট বেড়ে যায়। এমনি কিন্তু চায়না বিষয়ের দাম নাই, কিন্তু যখন একটা ছেলে একটা প্রপোজ করবে তখন দেখা যায় তার দাম বাড়িয়ে গেছে। তখন সে কি করে দেখো, সে কি করলো, সুমনা নীলাজ মুখে তা ফিরিয়ে দেয়, বলছে না আমি পারবো না, এগুলোতে আমার অনেক সমস্যা আছে, ফ্যামিলিগত বলো, আমার এই হাবি জাবি অনেক সমস্যা আছে। তো এইভাবে বলে সুমনা ফিরিয়ে দেয়। এরপর ভাই একটা ছেলে বুক ভরা আশা নিয়ে মেয়েটার কাছে প্রপোজ করলো, দিন শেষে যখন সে পাত্তা না পেয়ে খালি হাতে ফিরে আসে, তখন তার অনেক কষ্ট, সে বিফল হয়ে, এই যে সে প্রপোজ করতে গেল সে বিফল হয়ে গেল, কিন্তু ওকে বিফল হয়ে বিপথে গিয়ে বিবুইয়ে হারিয়ে যায়। বিবুইয়ে মানে হচ্ছে এখানে তোমাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে অজানা একটা পথে, অজানা একটা পথে হারিয়ে যায়। এখন এই জিনিসগুলো মনে করো, এই যে আমাদের সুমন এত কষ্ট করে বিপদে যাচ্ছে গা, তারপর হচ্ছে বিফল হয়ে এত বিপদে চলে গেল, এরপর বিবুই হয়ে এসে পাগল ছাগলের মতো থাকলো। হঠাৎ দেখা গেল যে কি এগুলা আমাদের সুমনের বান্ধবী এবং সুমন এগুলো নোটিস করতে লাগলো। তো আমরা তো জানি আমাদের মা বোনেরা এমন মেয়েরা হচ্ছে কি খুবই নরম মনের মানুষ, যেহেতু ওরা মায়ের জাতি, তো ওই নরম মনের মানুষ যেহেতু, তো একটা সময় গিয়ে আমাদের সুমনের জন্য তার মায়া লেগে উঠলো। আচ্ছা না, একটু চান্স দিয়ে দেখি সুমন কি আসলে পারফেক্ট কিনা। তো চান্স দিল। তো দেখো চান্সটা দেওয়ার পর কি হয়, হঠাৎ একদিন সুমনা তাকে ডেকে এনে তার প্রপোজালটা গ্রহণ করলো। এই যে গ্রহণ করার পরে আজকে তো সুমনের ঈদের দিন, তো দেখো সুখবরটি পেয়ে সুমন আধোয়া আঁকড়ানো কাপড় পরে আনুনি খেয়ে চলে যায়। আনুনি কি মানে, এখানে দেখো আনুনি যেটা ইউজ করছি আমি, আলুনি, আলিম আছে নুন ছাড়া
খাবার, নুন ছাড়া খাবার। তাহলে দেখো ভাই সে এতটা খুশি হয়ে গেছে তার খাবারে যে নুন নেই সে সেটা বলতেও পারে না। এরপর দেখো সে আনুনি খেয়ে সুদিন দেখে সুনামের সাথে শুভ কাজটি করে ফেলে। তাহলে দেখো এখানে আমরা যেই ওয়ার্ডগুলো ইউজ করেছি সবগুলো কিন্তু হচ্ছে কি আমাদের বাংলা উপসর্গের অংশ। ওকে, আচ্ছা আমরা একটু গল্পটা একটু দেখি। খেয়াল এই দেখো, সুমন সুমনার নিখুঁত গুণ, নিবাস মুখ ও নীরের চরিত্র দেখে প্রপোজ করে। সুমনা নীলাজ মুখে তা ফিরিয়ে দিলে সে বিফল হয়ে বিপথে বিপথে গিয়ে দেখো বিপথে গিয়ে বিবুই হারিয়ে যায়। এরপর দেখো একদিন সুমনা তাকে গ্রহণ করে। সুখবরটি পেয়ে সুমন আধোয়া আঁকড়ানো কাপড় পরে আনুনি খেয়ে সুদিন দেখে সুনামের সাথে সুকাজটি সম্পূর্ণ করে। এখানে খেয়াল করো আমি যেগুলো আন্ডারলাইন করছি এগুলো কিন্তু হচ্ছে কি বাংলা আশুবিনীর উদাহরণ। এগুলো হচ্ছে শুধু বাংলা আশুবিনীর উদাহরণ, এর বাইরে যেগুলো আছে সবগুলো হচ্ছে কি তৎসম। ওকে, তাহলে দেখো সুমন, সুমনা, নিখুঁত, নিভাজ, নিরেট, এরপর হচ্ছে নীলাজ, বিফল, বিপথে, বিবুই, এরপর হচ্ছে সুখবর, আধোয়া, আঁকড়া, আনুনি, সুনাম, সুকাজ। ওকে, এই যেগুলো তোমাদেরকে আমি গোল্লা করে দিলাম এগুলো হচ্ছে আমাদের কি বাংলা আশুবিনীর উদাহরণ। এই আশুবিনীর উদাহরণটা ক্লিয়ার? ওকে, তাহলে দেখো আমরা এখানে যতগুলো ইউজ করলাম, যতগুলো আমরা আন্ডারলাইন করে দিলাম এগুলো হচ্ছে আমাদের বাংলা আশুবিনীর উদাহরণ। হ্যাঁ, এগুলো তোমরা সব লেকচার শিটের মতো সব পেয়ে যাবা আমাদের প্রেড কোর্সে, ঠিক আছে? এখন আসলে আমরা পরবর্তী ট্রামে যাই। এরপর আসো যে টার্মটা হচ্ছে আমাদের কি এখন বিদেশি উপসর্গ যে আমরা পড়লাম, এই বিদেশি উপসর্গের যে ইয়াগুলো আছে খেয়াল করো। এই যে বিদেশি উপসর্গ শুধু একটা দুটা না, অনেকগুলোই আছে, ঠিক আছে? তো দেখো এখানে কি কি আছে। দেখো ফার্সি উপসর্গ আছে, আরবি আছে, ইংরেজি আছে, হিন্দি আছে। তো এখান থেকে দেখো যেগুলো আমাদের দরকার আমরা ওগুলাই পড়বো, ঠিক আছে? খেয়াল করো, প্রথম হচ্ছে দেখো ফার্সি উপসর্গ। ওকে, ফার্সি উপসর্গ কয়টি ভাই? 10টি। কি কি আমার সাথে একবার বলো। নিমফি বেদর কার বদনাম কর্মবর্ব। আমার সাথে একবার বলো, নিমফি বেদর কার বদনা কমবর্ব। আমার সাথে একবার বলো, নিমফি বেদর কার বদনা নিমফি বেদর কার বদনাম কম বর্ব। ওকে, এ দেখো নিমফি বেদর কার বদনা কম বর্ব। তাহলে দেখো নিমফি বেদর কার বদনা কম বর্ব। তাহলে এভাবে যদি তুমি কয়েকবার জাস্ট কোরাস করে পড়ো ইনশাল্লাহ এগুলো তোমার মুখস্থ হয়ে যাবে। এরপর আরবি উপসর্গ। আরবি উপসর্গে দেখো অল্প কয়েকটা, আম খাস লা বাজে গড় ক্ষয়। এরপর ইংরেজি উপসর্গ। ইংরেজি উপসর্গ মাত্র 4টা, হ্যাড, সাপ, ফুল, হাফ। ওকে, তুমি এবার বলতে পারো হ্যাড স্যার, হাফ প্যান্ট ও ফুল হাতা শার্ট পরে, এবার বলতে পারো, ঠিক আছে? এর পাশে হিন্দি উপসর্গ হচ্ছে একটি, এটা হচ্ছে কি হর। হিন্দি উপসর্গ কয়টি? একটি। এখন বলো ভাই উপসর্গের যে ক্লাসিফিকেশন এগুলো কি তোমরা পারবা?
আচ্ছা, মাঝে মধ্যে দেখা যায় আমাদের প্রশ্ন যেখানে যে প্রশ্নে আমরা আনসার করছি সেখানে দেখা যায় একের অধিক প্রশ্ন আনসার আছে, মানে দুইটা উত্তর থাকে। তাহলে খেয়াল করবা, যখন একটা প্রশ্নের মধ্যে দুইটা আনসার থাকবে তখন যেটা আগে সেটা হচ্ছে আমার রাইট আনসার। ওকে, যেটা আগে সেটা হচ্ছে আমার রাইট আনসার। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা একটু সামনের দিকে যাই, কি আছে দেখি। আচ্ছা, এখন আমরা হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করব। এখানে প্রথম প্রশ্ন দেখো কি লিখলো, উপসর্গের কাজ কি। প্রথম প্রশ্ন দেখো, উপসর্গের কাজ কি। তোমরা নিজেরাই বলো তো উপসর্গের কাজ কি, তোমরা নিজেরাই বলো, আনসার দাও। বলো তো উপসর্গের কাজ কি, বলো বলো তাড়াতাড়ি বলো। প্রবাস বলছে খ, তামান্না তাবাসসুম খ। আসলে কি খ? সবাই খ বলছে, আসলে খ আনসার। দেখি আমরা আমাদের আনসার কি হয়। খুবই চমৎকার, তোমরা খ যারা যারা বলেছ সবারটা সঠিক হয়েছে। কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে ওকে, এই এই ফরহাদ, বর্ণ সংস্কার না রে ভাই, নতুন শব্দ গঠন, নতুন শব্দ গঠন আমরা একটু আগে পড়ে আসছি কিভাবে। দেখো এটা খ আনসার কেন হয়েছে। আমরা জানি যে উপসর্গ, যখন আমরা উপসর্গ, এই যে উপসর্গ, এটার মূল কাজ হচ্ছে কি, দেখো এটা কারণ কেমনে। দেখো এই যে হার, এই হার, এই শব্দটা একটা অর্থ আছে। ওকে, যখন আমরা এটার সাথে একটা উপসর্গ ইউজ করছি হয়ে গেল কি প্রহার। প্রহার হওয়ার পরে দেখো এই যে হারের মূল অর্থটা কি ছিল? মূল অর্থ ছিল হেরে যাওয়া অথবা তোমার গলার হার। কিন্তু যখন এটার সাথে আমরা উপসর্গ যুক্ত করেছি তখন এটা আর হেরে যাওয়া বা গলার হারের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা হয়ে গেল কি প্রহার। প্রহার মানে কি ভাইয়া? প্রহার মানে হচ্ছে মারা, কার দরম করে মারা যায় ওইটা, বুঝছো? না না, আশুবিনী থাকলে বাংলা উপসর্গ ধরবা না তো, এভাবে না। ওই যে আমরা গল্প পড়লাম যে সুমন সুমনার, এই সুমন সুমনার গল্পের মধ্যে যে ওয়ার্ডগুলো আমি বলে দিয়েছি ওগুলা হলেই তুমি বাংলা উপসর্গ বলবা, ঠিক আছে? আর এগুলোর বাইরে যতগুলো আছে সবগুলো হচ্ছে তৎসম উপসর্গের। ওকে, আচ্ছা আমরা এখন পরবর্তী প্রশ্নে যাই। খেয়াল করো, তৎসম উপসর্গ কয়টি? এটা অপশন দিব না ভাই, এটা তোমরা বলবা। তৎসম উপসর্গ কয়টি এটা তোমরা বলো, এটা অপশন নাই। বলো তো দেখি তৎসম উপসর্গ কয়টি? প্রবাস বলছে 20টি। ওকে, আমরা একটু দেখি তৎসম উপসর্গ হচ্ছে কয়টি? 20টি। ওকে, এখন যে প্রশ্নটা আমরা ইউজ করব, তৎসম উপসর্গ কোনটি এখান থেকে। এই যে এখানে কিন্তু খেয়াল রাখবা, পোলাপান কিন্তু কনফিউশন হয়ে যায়। তৎসম উপসর্গ 20টি, বাংলা উপসর্গ 21টি। এটা যখন তোমাকে এখন যখন পরীক্ষায় বসাবো তখন তুমি কনফিউশন। যদি বলি তৎসম উপসর্গ কয়টি, তুমি দিয়ে রাখবা কয়টি? 21টি, কিন্তু ভুল করবা এদিকে। এই জায়গার মধ্যে 21 আর 20 এই জায়গাটা একটু ক্লিয়ার রাখবা, ঠিক আছে? না হয় ভুল করবা, মাথায় রাখবা। কিন্তু একটা ভুল কিন্তু সারা জীবনে কান্না হতে পারে। সো এই কান্নাটা যাতে তোমাকে কাঁদতে না হয় সেই বিষয়টা একটু খেয়াল রাখবা, ঠিক আছে? এখন আসো, তৎসম উপসর্গ কোনটি? এখান থেকে বলো তো তৎসম উপসর্গ কোনটি, তুমি নিজে বলো। আচ্ছা, কোনটি বলছেন আমি খেয়াল করি না আসলে। আচ্ছা, এখানে বলছে খ, অনা। একজনে বলছে খ, ঠিক আছে? তোমরা একটু আনসার দাও দ্রুত, এখানে তৎসম উপসর্গ কোনটি, এটা একটু আনসার দাও দ্রুত।
দ্রুত একটু আনসার দাও, খুব দ্রুত আনসার দাও। এখানে দেখো ক নাম্বার হচ্ছে গড়, খ নাম্বার হচ্ছে অনা, গ নাম্বার হচ্ছে লা, এরপর হচ্ছে সম। সবাই বলছে বি 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 বি, খেয়াল করে দেখি। এই এটা কি করলা তোমরা? হ্যাঁ, আনসার হচ্ছে যে তোমার ডি, তোমরা বলছো কি বি। এখন আসো কেন এটা ভুল হয়েছে তোমাদের, খেয়াল করো। গড় এটা কোন উপসর্গ? এটা হচ্ছে আরবি। গড় এটা হচ্ছে আরবি উপসর্গ। অনা এটা হচ্ছে কি বাংলা। এরপর হচ্ছে লা, লা এটা হচ্ছে কি আরবি। এই যে সম এটা হচ্ছে কি আমার তৎসম। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার কিনা এখন? এই যে বললাম না তোমাদেরকে কেন তোমরা ওই চারটা মুখস্থ করতে হবে, এই কারণে। হুবহু এবার প্রশ্ন দিবে যে, এগুলো কিন্তু তোমাদেরকে সলভ করছে কিন্তু বিগত সালের প্রশ্নগুলা। বিগত সালের প্রশ্নগুলো যখন আমরা বিশ্লেষণ করব তখন আমরা এগুলোই পাবো, ঠিক আছে? ওই যে বললাম তিনটা টার্ম থেকে প্রশ্ন করা হয়। একটা হচ্ছে কি ওই উপসর্গ চিহ্নিতকরণ, 2 নাম্বার হচ্ছে কি উপসর্গের সংখ্যা নির্ণয়, 3 নাম্বার হচ্ছে কি উপসর্গের অর্থ। ওকে সাইমন, আমি সঠিক উত্তর দিয়েছি, থ্যাংক ইউ তোমাকে। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। উপসর্গ কত প্রকার বলো? উপসর্গ কত প্রকার বলো তো দেখি, উপসর্গ কত প্রকার? একটু আগে পারাছে কিন্তু, না পারলে মায়ের গন্ধে আন মান্য বাজি মায়ের মেডিট করতে যদি এই প্রশ্ন না পারো তোমরা। তিন প্রকার, তিন প্রকার। ওকে দেখি উপসর্গ 3 প্রকার। এরপরের প্রশ্ন চলে যাই। এখানে খেয়াল করো, কোনটি কোনটি খাঁটি বাংলা উপসর্গ সাধিত শব্দ? তোমরা বলো এখানে কোনটি খাঁটি বাংলা উপসর্গ সাধিত শব্দ? এই ফরহাদ, তুমি কি প্রথমে ক্লাস ছিল না? 4 প্রকার কেন রে বাবা? এটা 3 প্রকার, বাংলা, তৎসম, বিদেশি। ওকে 3 প্রকার, 4 প্রকার না। আনসার 3 3 3 3 3। ক, জাইমা রহমান বলছে ক, শহীদুল ইসলাম এ। আচ্ছা এখানে খেয়াল করো আনসার কি আমরা একটু দেখি। আনসার হচ্ছে এ। এখন আসো কেন, খেয়াল করো আমাদের কি খাঁটি বাংলা বলছে। এই যে অনু, অনু এটা কি উপসর্গ, আর এখানে হচ্ছে অভি, এরপর গড়। খেয়াল করো এই যে অনু আর হচ্ছে অভি দুটোটা হচ্ছে কি আমার তৎসম, তৎসম উপসর্গ। এরপর আসো গড় যেটা আছে এটা হচ্ছে কি আমাদের এটা হচ্ছে আমাদের আরবি উপসর্গ। ক্লিয়ার স্যার? অনুবাদ কোনটার ব্যাখ্যা বলো ভাইয়া? কোনটার ব্যাখ্যা বলবো বলো? কোনটা ব্যাখ্যা কোনটা বলবো বলো? ইতিযুক্ত ইতিহাস। হ্যাঁ ইতিযুক্ত ইতিহাস যেটা আছে, এই যে আমার ইতি আমরা পড়লাম না একটু আগে, ইতি উন কতকুনি। এই যে দেখো ইতি উন কতকুনি এটা হচ্ছে কি আমাদের বাংলা উপসর্গের সিম্বল, ঠিক আছে? তাহলে আনসার ক। এরপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। খেয়াল করো ফুল হাফ কোন ধরনের উপসর্গ? তোমরা বলো ফুল হাফ কোন ধরনের উপসর্গ? বলো ফুল হাফ কোন ধরনের উপসর্গ?
তোমাদের কিন্তু আমি একটা বিষয় আবার ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমি কিন্তু তোমাদেরকে প্রশ্নগুলো সলভ করাচ্ছি এমনভাবে আমি নিজে সাজাইছি প্রশ্নগুলো, যেটা হচ্ছে কি কঠিন সহজ থেকে কঠিন। ওকে, আমরা তোমাদেরকে এই কোর্সের মাধ্যমে আমরা এমনভাবে প্রিপারেশন নিয়ে দিব ইনশাল্লাহ, সেটা হচ্ছে ওই সেনাবাহিনীর একটা কথা আছে না, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। তো তোমাদেরকে আমরা কঠিনভাবে তৈরি করব, যাতে করে তোমাদের অ্যাডমিশনের খেলাটা যাতে সহজ হয়ে যায়, যাতে হাতে তুড়ি মেরে যাতে কি করতে পারো, তোমরা ওইখানে খেলে দিয়ে আসতে পারো। ওকে, ইংরেজি ওকে। তাহলে দেখো আমরা একটু আগে বলছি কি হাফ, এখানে কি আমরা এখানে ফুল পড়েছি, হাফ পড়েছি, এরপর আরো দুইটা আছে না। তাহলে দেখো এই যে হাফ আর ফুল, এগুলো হচ্ছে কি আমাদের ইংরেজি উপসর্গ। এরপর আসো খেয়াল করো, এই যে বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ মোট কয়টি? বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ মোট কয়টি বলো তো? একটু রেসপন্স করো। বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ কয়টি? বি 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 মানে কোনটা? 21। দেখি আমরা 21টি। ওকে, ঠিক আছে, দেখছো তোমরা কিন্তু আস্তে আস্তে পারছো। ঠিক আছে, আমি কিন্তু এটা আবার ইয়ে করে দিচ্ছি, আমি তোমাদেরকে সহজ থেকে কঠিনের দিকে নিয়ে যাচ্ছি। এই যে এগুলো দেখে আবার খুশি হয়ে যেও না, ঠিক আছে? দেখা যাবে কি ভার্সিটি যখন সহজ প্রশ্ন করবে, এগুলো কিন্তু ভার্সিটির প্রশ্ন, এগুলো সহজগুলো দেখে আবার ফাওয়াদরা ছাড়া দিও না, না বাসিরে ফাওয়াদ আমি পারি, এভাবে না। আমরা তোমাদের সহজ থেকে কঠিন নিয়ে যাচ্ছি, তো দেখবা আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাব। তো কঠিনটা কিভাবে কঠিন হতে পারে, কতটুকু উচ্চ মাত্রায় কঠিন হতে পারে, সেটা আমরা দেখাই দিব, এমনভাবে তোমাদেরকে শিখিয়ে দিব ইনশাল্লাহ, যাতে তোমাদের এটা হাতের তুড়িতেই কি হয়ে যায়, সলভ হয়ে যায়। ওকে, একটু আগে বলেছেন 21টি, হ্যাঁ একটু আগে বলেছি আমি। এখানে খেয়াল করো, শব্দের আগে বসে কোনটি বলো তো? শব্দের আগে কোনটি বসে? হ্যাঁ, উত্তরগুলো আগে চলে আসে, ইয়ার জন্য তোমার স্লাইড করছে যে ওইখানে একটু সমস্যা ছিল ওই কারণে। আচ্ছা বলো তো, শব্দের আগে কোনটি বসে বলো? শব্দের আগে কোনটি বসে বলো? খ খ খ খ খ খ খ খ, সবাই খ। কি রে ভাই, তোমরা সবাই পারছো? তাহলে দেখো শব্দের আগে কোনটি বসে? উপসর্গ। এই অনুসর্গ বলো, প্রত্যয় বলো, বিভক্তি বলো, এগুলো হচ্ছে শব্দের পরে বসে যায়। ওকে, শব্দের শেষে গিয়ে। আর উপসর্গ একটাই জিনিস, যেটাকে আমরা প্রিফিক্স বলি, সেটা হচ্ছে কি আমাদের শব্দের আগে বসে। ওকে, এখন আসলে আমরা 8 নম্বর প্রশ্নে চলে গেছি। এখন দেখো আস্তে আস্তে বললাম না কঠিনের দিকে যাব। দেখো কঠিনটা কিভাবে হতে পারে। এতক্ষণ আমরা যে প্রশ্নগুলো সলভ করছি সেগুলো হচ্ছে কি উপসর্গ চিহ্নিতকরণ থেকে। ওকে, এখন যেগুলো করব সেগুলো হচ্ছে উপসর্গের অর্থ থেকে। ওকে, এখানে খেয়াল করো, গড়মিল শব্দের গড়, গড় উপসর্গ কোন অর্থ প্রকাশ করেছে? খেয়াল করো ভাই, গড়মিল শব্দের যে গড় উপসর্গটা ইউজ করা হয়েছে, এই উপসর্গটা কোন অর্থ প্রকাশ করছে এটা একটু বলিও। আর তোমরা এমসিকিউ নাম্বারগুলো দিয়ে দিবা, যেমন 8 এর কত হতে পারে, 7 এর কত হতে পারে, 9 এর কত হতে পারে, এগুলো বলে লিখে দিয়ে দিবা। ঠিক আছে, সাইমুল ইসলাম বলছে অভাব অর্থে, তামান্না বলছে 3 মানে না, এরপরে 3 না অর্থে। না অর্থে কেমনে ভাইয়া? খেয়াল করো ভাই, গড়মিল, এখানে দেখো আমরা যে এখানে গড়মিল ইউজ করছি, গড়মিল, তাহলে দেখো গড়মিলটা মূলত হয় কোথায়? হিসাবেই তো, হিসাবের মধ্যে তো গড়মিলটা হয়। তাহলে দেখো হিসাবের মধ্যে যখন কোন একটা কিছুর অভাব পড়ে যায়, যেমন ধরো আমার 100 টাকা হিসাবে ছিল 100 টাকা, হ্যাঁ, আমার হিসাব করতে গিয়ে দেখা গেল আমাদের কি 90 টাকা আছে, আমাদের হিসাবে আসার কথা ছিল কত? 100, হয়ে গেল কত? 90। এই যে এখানে 10 টাকা যে নাই, 10 টাকা যে নাই ছিল, এই 10 টাকাটা গড়মিল না? হ্যাঁ, এই যে 10 টাকা যে গড়মিল হয়েছে, তাহলে কি এখানে 10 টাকার অভাব ছিল না? 10 টাকার অপূর্ণতা ছিল কি না? সেই জন্য এখানে আমাদের গড়মিল, গড়মিলের মধ্যে গড় উপসর্গ ইউজ করা হয়েছে কি অর্থে? অভাব অর্থে। ওকে, কাইসার হামিদ 3 না 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 3 না, 3 না, এটা অভাব অর্থ হবে যে।
ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এইখানে খেয়াল করো 9 নম্বরে, রামদা শব্দে রাম উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে বলো তো? রামদা শব্দে রাম উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে বলো? সাইকিয়াট্রিস্ট বলছে মন্দ না ভাইয়া, মন্দ না। এটা বলো, রামদা শব্দে রাম উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে, এটা একটু দ্রুত বলো। এটা একটু দ্রুত বলো। বৃহৎ অর্থে একজন বললো, বৃহৎ অর্থে। তারপর তাসনিম আফরোজ বললো এক, মানে হচ্ছে কি ধারালো অর্থে। ভাই ধারালো অর্থে, এটা ধারালো অর্থে না। তুমি রামদা বলছি নাকি রামদা দিয়ে কোবাকুবি করবা? রামদা দিয়ে মারলে কল্লা টল্লা ফরি জায়গা যায়, এরকম বিষয়টা এরকম না। শাহরিয়ার বলছে খ বৃহৎ অর্থে, সাইমন বৃহৎ অর্থে। আচ্ছা, এখানে দেখো রামদাটা মূলত ব্যবহৃত হয়েছে বৃহৎ অর্থে। কেন দেখো ভাই, এই যে আমরা রামদাটা এরকম না, এই রামদাটা এরকম না। তাহলে দেখো ভাই, এমনা দা হচ্ছে দুর্গানি, এমনা দা হচ্ছে দুর্গানি, যখন এটা রামদা ইউজ করবো তখন এটা এত বড় জায়গা। তাহলে দেখো এমনা দা হচ্ছে দুর্গানি, যখন রামদা ইউজ করবো তখন এটা এত বড় জায়গা। এই যে এত বড় একটা পরিসর বোঝাচ্ছে, এই যে বড় অর্থ পরিসর বোঝানোর কারণে এই যে দা, দা মানে আমরা বুঝি কি ছোট, ওই যেগুলা দিয়ে আমরা বাঁশ টাস কাটি ওগুলা। তাহলে দা যখন এটাতে রাম ইউজ করছে তখন দেখো আমরা এই রাম মানে হচ্ছে আমরা বড় দাটাকে বুঝি, সেজন্য আমরা রাম এটা বৃহদত্তে ব্যবহৃত হয়েছে। ছাত্রলীগের কথা মনে পড়ে গেল। ভাই এই ছাত্রলীগ এগুলো বলিও না, বুঝছো? এগুলোকে আমরা গুনি না, ওকে? এদেরকে আমরা 7 মিনিট না 7 সেকেন্ড আমরা উড়িয়ে দিতে পারি, ওকে? ওকে, আমরা পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা, এই রামদাটা বুঝছো সবাই? ইনশাল্লাহ আমার বাড়ি কোন জায়গায়, তোমরা ভার্সিটিতে চান্স পাও, এরপরে দেখবা আমার বাড়িতে নিয়ে গিয়ে তোমাদেরকে আমরা দাওয়াত দিব, তোমরা গিয়ে চিল টিল করে আসবা, ঠিক আছে? এই তোমাদের সবাই কিন্তু আমি একটা দাওয়াত দিয়ে দিচ্ছি অগ্রিম, সেটা হচ্ছে তোমরা নিজেকে এমনভাবে প্রিপেয়ার করো যাতে পাবলিক বিশ্ববিদ্যালয় তোমাদের কাছে আসতে বাধ্য হয়। ওই যে আমরা একটা কথা বলি না, মনে করো আমরা আমাদের প্রেমিকাকে একটা কথা বলি, তো না বললেও বলবা তুমি আসবা নাকি যাই নিয়ে আসবো, যে ডাইরেক্ট এভাবে বলবো যে তুমি কি আসবা যাই নাকি যাই নিয়ে আসবো। ডাইরেক্ট এই প্রশ্নটা তোমরা প্রেমিকা বলো না, এবার থেকে তোমরা এটা পাবলিক বিশ্ববিদ্যালয়কে বলবা, ডাইরেক্ট বলবা এই ঢাবি তুমি কি আমার কাছে আসবা নাকি হচ্ছে তোমাকে গিয়ে আমি নিয়ে আসবো, কোনটা বলো? হয় আসবা না নিয়ে আসবো, কোনটা? এবার করে হুমকি দিবা যে ঢাবিকে, বুঝছো? ঢাবিকে চবিকে এবার হুমকি দিবা, ওকে? হ্যাঁ, তোমাদেরকে আমি দাওয়াতটা দিয়ে দিই। এটা হচ্ছে তোমরা নিজেকে এমনভাবে প্রিপেয়ার করো যাতে তোমরা পাবলিক বিশ্ববিদ্যালয় তোমাদের হাতের মুঠে চলে আসে, যাতে নিজের একটা পরিচয় ক্রিয়েট করতে পারো যে কি আমি অমুক স্টুডেন্ট, অমুক ঢাবিয়ান, আমি ঢাবিয়ান, আমি চবিয়ান, আমি রাবিয়ান, আমি চাবিয়ান। এরকম একটা পরিচয় যখন নিজের মধ্যে আনতে পারবা তখন দেখবা তোমাদের আসলে লাইফটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটা কিন্তু বাস্তবতা। হ্যাঁ, আমি একটা সময় যে আমার নাম হচ্ছে তানবীর, তো আমি যে তানবীর ছিলাম, হ্যাঁ অ্যাডমিশনের সিইউতে চান্স পাওয়ার আগে যে তানবীর ছিলাম, এখন সিইউতে চান্স পাওয়ার পরে যে তানবীর হয়েছি, আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ, তো এই যে আমার একটা পরিবর্তন, এটা কিন্তু এমনি এমনি আসে না ভাই, কঠোর পরিশ্রম। এখানে কঠোর পরিশ্রম ছিল, আল্লাহর রহমত ছিল, মা বাবা, গুরুজন, শিক্ষক শিক্ষিকা, ভাই বোনদের দোয়া ছিল, সব কিছুর সমন্বয়ে আমার একটা লোগো ট্যাগ আসছে, ঠিক আছে? তো আমিও চেষ্টা করবো যে কি তোমাদের যেন এই ট্যাগটা তোমাদেরও চলে আসে, ওইরকম করে আমরা তোমাদেরকে প্রিপেয়ার করে দেওয়ার জন্য নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস রাখবো যে কি আমি পারবো। হ্যাঁ, যখন তোমরা পাবলিকান হয়ে যাবা তখন তোমাদেরকে সবাইকে আমার ভার্সিটি
চট্টগ্রাম ইউনিভার্সিটিতে সবাইকে দাওয়াত, তোমাদেরকে আমি লেডিস জুপড়িতে গিয়ে বিরিয়ানি খাওয়াবো অথবা খিচুড়ি খাওয়াবো। আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটি কিন্তু কলা ঝুপড়ি আর হচ্ছে লেডিস ঝুপড়ির বিরিয়ানি আর খিচুড়ি কিন্তু খুবই খুবই ফেমাস। ওকে, মিস যাতে না হয়, যাতে এই দাওয়াতে তুমিও অংশগ্রহণ করতে পারো। ওকে, ওকে সমস্যা নাই, আমি শেষের দিকে 5 মিনিটে আমার সফলতার গল্পটা একটু শুনিয়ে দিব, ঠিক আছে ইনশাল্লাহ, যাতে করে তোমরা একটু ইয়া করতে পারো, তোমরা আমার কথা শুনে যাতে একটু তোমরা অনুপ্রেরণা পাও। ওকে, আমরা একটু প্রশ্নটা একটু আগে যাই। এখানে খেয়াল করো ভাই, আমরা কিন্তু দুইটা স্টেপ পার করে আসছি। একটা হচ্ছে কি উপসর্গ চিহ্নিতকরণ, আর একটা হচ্ছে কি আমরা উপসর্গের অর্থ। এখন যেটা দেখব সেটা হচ্ছে উপসর্গের সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। এখানে খেয়াল রাখো, উপসর্গের সংখ্যাটা একটু মাথায় রাখো। এই কোন দিকে তাকাচ্ছ তুমি? আমার দিকে তাকাও, এই যে আমার দিকে। ওকে, আমার দিকে না তাহলে তুমি এটা বুঝবে না, কারণ হচ্ছে এখন যে 10 নাম্বারটা করাবো এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, যেটাকে বলি আমরা প্রাচ্যের অক্সফোর্ড, এই বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, এখানে খেয়াল করো, আমরা এখানে প্রশ্নটা কি বলছি, সমবেত ইহার শব্দে উপসর্গের সংখ্যা কয়টি? এই যে উপসর্গের সংখ্যা তুমি নির্ণয় করবা, তোমাকে দুইটা জিনিসে এক্সপার্ট হতে হবে। কয়টা ভাই? দুইটা। ওকে, এখন আসো, দুইটা কি কি? 1 নম্বরে আসো, তোমাকে উপসর্গ চিনতে হবে। উপসর্গটা কি করতে হবে? চিনতে হবে। ওকে, 2 নম্বরে আসো, তোমাকে সন্ধি জানতে হবে। খেয়াল করো ভাই, তাহলে দেখো আমরা যখন উপসর্গের সংখ্যা নির্ণয় করবো, কয়টা জিনিস জানতে হবে? কি কি? উগ্রীদের উপসর্গের সংখ্যা, উপসর্গ চিনতে হবে। আরেকটা হচ্ছে কি, আমাদের সন্ধি জানতে হবে। এই দুইটা জিনিস জানলে তুমি ভাই কি এই টার্মটা পারবা। ওকে, এখন বলো ভাই, সন্ধি পারো না এমন কেউ কি আছো? সন্ধি পারো না এমন কেউ কি আছো? থাকলে বলো, আমি তোমাকে একটু হেল্প করতে চাই। সন্ধি পারো না? এই দেখছো, আমি কিন্তু দেখতেছি তোমাদেরকে, তোমরা যে আমার দিকে না তাকাই অন্য দিকে, ওই আবুল্যের কথা চিন্তা করে এবার গালে হাত দিয়ে আমি কিন্তু ধরে ফেলছি, সেজন্য দেখছো তোমাদেরকে আমি ডাক দিলাম। এই উল্টাপাল্টা কমেন্ট করবা না, বুঝছো? উল্টাপাল্টা কমেন্ট করে দেখা যায় আমাদের ফেসবুকে যে কর্তৃপক্ষ ছিল ওনার রেস্ট্রিকশন মেরে দেয়, ঠিক আছে? এই রে, আচ্ছা সমস্যা নেই, যারা পারো না, আমাদের যখন অন্য ক্লাস হবে বা পেট বেচে ক্লাস হবে, সন্ধি খুবই খুবই চমৎকার নিয়ম আছে, যেটা তুমি একবার যদি শিখতে পারো, তুমি এটা দিয়ে আমি বুকে হাত থেকে বলতে পারি, তুমি এটা দিয়ে অ্যাডমিশন তো অ্যাডমিশন, তুমি বিসিএস বলো, ব্যাংক জব বলো, সব জায়গায় সন্ধি তুমি নিজে পারবা। সেটা তুমি একটাবার ক্লাস করে দেখবা, সন্ধির ক্লাসটা করার পর তুমি নিজেই বলবা আমি বিসিএস এর প্রশ্ন সলভ করতে পারবো। ওকে, আমরা ওভাবে করে তোমাকে প্রিপেয়ার করে দিব। এখানে খেয়াল করো, তাহলে আমাদের 1 নম্বর জানতে হবে কি, উপসর্গ জানতে হবে, উপসর্গ কোনগুলা আছে ওগুলো জানতে হবে। 2 নম্বর হচ্ছে আমার সন্ধি জানতে হবে। এখন দেখো এখানে আমরা সমব্যাপী হার যেটা আছে এটাতে দেখো আমরা কিভাবে আমরা নির্ণয় করি। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন এভাবে উপসর্গের সংখ্যা নির্ণয় করব, আমরা আমাদের শেষের দিকে, আর সামনে থেকে আমরা কাটতে কাটতে শেষের দিকে যখন আসব, তখন আমাদের শেষে একটা মূল শব্দ রাখতে হবে। ওকে, আমরা ভাঙতে ভাঙতে এমনভাবে ভাঙবো এতে করে আমাদের কি হয়, আমাদের উপসর্গগুলো নিতে পারি, যাতে করে পরিশেষে যাতে একটা ওই শব্দটা একটা ওয়ার্ড থাকে, একটা মূল শব্দ থাকে। ওকে, অর্থপূর্ণ। খেয়াল করো, আমরা যদি এখানে দেখো সমব্যাপী হার, এটাকে যদি প্রথমে আমরা বিশ্লেষণ করি, প্রথমে আমরা পাই কি সম। ওকে, এরপর আমরা জানি যে কি ব্যঞ্জন বর্ণের পর ব্যঞ্জন বর্ণের সাথে একটা অযুক্ত থাকে। ওকে, তাহলে দেখো সম একটা পাইছি 1 নাম্বার। এরপর আসো, এখানে বি আছে না, আমরা জানি কি ব্যঞ্জন বর্ণের সাথে কি থাকে, একটা অ থাকে, তাহলে হচ্ছে অভি। তাহলে কয়টা পাইছি ভাই? 2টা। এরপর আসো, আমরা সন্ধির নিয়ম অনুসারে জানি যে কি জফলা থাকলে এটা কি হয়, রস্বীকার হয়। জফলা থাকলে এটা কি হয়, রস্বীকার। যেমন ধরো আমরা আগে এম করতাম না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদিটা সন্ধি বিচ্ছেদ কিভাবে করে বলো তো? তোমরা বলো, ইত্যাদি সন্ধি বিচ্ছেদ কি?
সমবিহার। আরো একটা হবে সমবিহার না, আরো একটা হবে, 4টা এখানে। ইত্যাদি সন্ধি বিচ্ছেদটা আমাকে একটু বলো। 10 2 10 2 না, 2 না, 10 আরো বেশি হবে। আমি এটা তোমাকে বের করে দিচ্ছি। হ্যাঁ, ইতি যোগ আদি, খেয়াল করো ইত্যাদিটা দেখো ইতি হয়ে গেছে। এখানে খেয়াল করো ইতি কেমন হলো ভাই, এই যে এখানে জফলা যেটা আছে এটা কি হয়ে গেল, রস্বীকার হয়ে গেল। এই দেখো জফলাটা কি হয়ে গেছে, রস্বীকার হয়ে গেছে। এরপর প্লাস, তাহলে দেখো এটা গেল গা, এটা গেল গা না, আর আছে কে আকার, আর হচ্ছে দরিস্বীকার। আমরা জানি যে কি যখন যখন এটা আকার থাকবে, যখন এটা একটা বর্ণ শব্দ ধারণ করবে, তখন এটা আকারটা কি হয়ে যায়, তার পূর্ণ বর্ণে চলে আসে। তাহলে দেখো ইতি যোগ আটা হয়ে গেল পূর্ণবর্ণ, এরপর হচ্ছে আদি। তাহলে কি হলো, ইতি যোগ আদি। তাহলে দেখো জফলাটা কি হয়ে গেল, আমাদের রস্বীকার হয়ে গেল। ঠিক তেমনি এখানে যে জফলাটা আছে এটাও রস্বীকার হয়ে যাবে। তাহলে দেখো এটা যদি আমরা রস্বীকার দিই তাহলে কি হয়, বি। ওকে, বুঝতে পারছো? তাহলে জফলাটা রস্বীকার হওয়ার পর আমার কি হলো, বি। এরপর দেখো আমাদের এতটুকু কিন্তু শেষ, আমাদের এতটুকু কিন্তু শেষ। এখানে দেখো একটা আকার আছে না, এই আকারটাকে পূর্ণবর্ণ নিয়ে আসো, আ। এরপর ধরো এই আকারটাও শেষ, এই আকারটাও শেষ। এখন আছে কে, হার না, এই যে হার, এটা হচ্ছে আমার মূল শব্দ। হার এটা কি ভাই, মূল শব্দ। তাহলে আমি তোমাকে বলেছিলাম না, যখন আমরা উপসর্গ একটা শব্দকে ভাঙবো, ভাঙার পর উপসর্গ নিব নিব নিব, ঠিক আছে, কিন্তু শেষে কি একটা আমার মূল শব্দ একটা রাখতে হবে। হ্যাঁ, একটা অর্থপূর্ণ একটা শব্দ রাখতে হবে। এই যে আমরা রাখলাম, হারটাকে আর ভাঙা যাবে, যাবে না। তাহলে আমাদের এখানে উপসর্গ কয়টা, 1টা 2টা 3টা 4টা। আনসার কি আছে, 4টি। আনসার কয়টি, 4টি। বিহার এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের একটি ধর্মাবলম্বীর স্থান, ঠিক আছে। আমরা বিহারটাকে যদি আমরা বিটা বাদ দিয়ে দিই, বিটা যদি আমরা উপসর্গ হিসেবে কাউন্ট করি, তাহলে এখানে হার থাকছে। হার মানে হচ্ছে হেরে যাওয়া বা গলার হার। ওকে, ওই যে তুমি তোমার টুনটুনিকে বলো না, ও হে টুনটুনি, তোমাকে আমি তোমার জন্মদিনে আমি তোমাকে একটা হার গিফট করতে চাই। ওকে, ওই হারের কথা বলছি আমি। বিষয়টা ক্লিয়ার? ওকে, আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাই। ওমা, এটা তো আরো বড় দেখতেছি। একটু আগে এতটুকু একটা শব্দ নিয়ে মাথা মাথা পাগল হয়ে গেল, এখন তো এটা দেখি এত বড় শব্দ। সমস্যা না ভাই, দেখা দিচ্ছি। এখানে তোমরা একটু চেষ্টা করো, দেখি এখানে কয়টা উপসর্গ হতে পারে, একটু চেষ্টা করো, এরপর আমি করে দিচ্ছি। একটু চেষ্টা করো কয়টা হতে পারে। তোমরা একটু চেষ্টা করো, বুঝছো, একটু একটু চেষ্টা করো। খেয়াল করো এখানে দেখো কয়টা উপসর্গ, এখানে দুর্নীতির মধ্যে কয়টা উপসর্গ একটু দেখ, বের করো তো ভাই। এখানে খেয়াল করো, যখন আমরা দরসুকার নিব, এরপর এখানে দেখো এই যে র‍্যাপ যেটা আছে, এটাকে আমরা যদি এর পূর্ণবর্ণে নিয়ে যাই, কি হয়ে যায়, দূর। এরপর আসো নীতি, এটা মূল শব্দ চলে গেল। তাহলে এখানে এখানে কয়টা পাইছি আমরা, একটা। এরপর আসো এখানে আসি, অনুসন্ধানে কয়টা আছে, আমরা জানি যে কি অনু একটি কি হয়, উপসর্গ। অনু একটি কি, উপসর্গ, অনুটা নিলাম। এরপর আসো সন্ধান, সন্ধান শব্দটার মধ্যে কি আমরা উপসর্গ পাই, খেয়াল রাখবে। সন্ধিতে একটা নিয়ম আছে কি, দন্তন্য অথবা অনুষ্কার থাকলে ম হয়, দন্তন্য অথবা অনুষ্কার থাকলে কি হয়, ম হয়। তাহলে দেখো এখানে কি আছে, দন্তন্য। দন্তন্যটাকে এখন দন্তন্য থাকলে কি হয়ে যাবে, ম। এখন তাহলে কি হয়, সম। ওকে, তাহলে সম পাইলাম। এরপর আসে এখানে, এখানে কি হয়, আমরা একটু আগে পড়লাম কি, জফলা থাকলে কি হয়, রস্বইকার। জফলা থাকলে কি হয়, রস্বইকার। তাহলে এখানে কি হয়ে যায়, অতি। তাহলে এখানে কি হয়ে যায়, অতি। এরপর এটার জন্য গেলে এটাকে পূর্ণবর্ণ দিয়ে দিলে আ হয়ে যাবে, আবশ্যক। মূল বর্ণ চলে আসছে, ঠিক আছে। তাহলে দেখি এখানে কয়টা পাই, 1টা 2টা 3টা 4টা। দেখি আমার এখানে কি আছে, তাহলে আনসার 4টি। স্যার আর একটু বলেন। ওকে, আমি এটা আবার একবার বুঝাচ্ছি তোমাদেরকে। খেয়াল করো, এই যে আমরা দুর্নীতি শব্দটা দেখলাম, এখানের মধ্যে আমাদের কয়টা উপসর্গ, আমরা যে দরসুকারটা নিই, এরপর দেখো এই র‍্যাপ যেটা আছে,
এটাকে যখন আমরা পূর্ণ বর্ণে নিয়ে চলে যাব র হয়ে যাবে না? হ্যাঁ, র্যাফের সংক্ষিপ্ত বর্ণই তো র এর সংক্ষিপ্ত বর্ণই তো র্যাফ, তাহলে র নিয়ে আসলাম। তাহলে আমরা জানি যে দূর নামের একটা উপসর্গ আছে। এরপর আসো, এরপর দূরটা নেওয়ার পর এখানে কি থাকে? নীতি। নীতি এটা হচ্ছে আমাদের মূল শব্দ, এটা হাত দেওয়া যাবে না, হাত দিলে কবিরা গুনাহ হবে। ওকে, এরপর আসো অনুসন্ধানের মধ্যে আমরা জানি যে কি অনু একটা উপসর্গ আছে আমাদের, অনুটা নিলাম। এরপর আসো সন্তান। সন্তানের মধ্যে আমাদের সন্ধিতে একটা নিয়ম আছে কি? দন্তন্য অথবা অনুষ্কার থাকলে ম হয়ে যায়। দন্তন্য অথবা অনুষ্কার থাকলে কি হয়ে যায়? ম হয়ে যায়। তাহলে দেখো এখানে দন্তন্য আছে, তাহলে এটা কি হবে? ম হয়ে যাবে। তাহলে এটা কি হবে? স ম। ওকে, এরপর আসো এখানে দেখো কি হয়ে যায়। এখানে আমরা একটু আগে বিগত প্রশ্ন যেটা পড়লাম সেখানে কি পড়লাম? জফলা থাকলে রস্বীকার হয়ে যায়। তাহলে কি হলো দেখো, তাহলে জফলা যেহেতু ছিল অতি, অতি হয়ে গেল। এরপর দেখো এই আটা যখন পূর্ণবর্ণ চলে আসবে তাহলে কি হয়ে যাচ্ছে? আবশ্যক। তাহলে আবশ্যক এটা হচ্ছে মূল বর্ণ। তাহলে দেখো এখানে কয়টা আমরা পাইলাম? একটা, দুইটা, তিনটা, চারটা। আনসার 4। আনসার 4। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার? ওকে, ফন্নাফার উডো, ফন্নাফার জারগই নহরি ফন্নাফার। কেমন জার্গ জার্গ দেখছো? ইতে ক্লাস করতেছে করতেছে ঠিক আছে, আমার ছোট ভাই ইতে আমার আম্মা নিয়ে ক্লাস করাচ্ছে, এটা কোনো কথা? আচ্ছা, এখানে দেখো আরেকটু বড় লাইন পাইলাম। এই লাইনটা থেকে আমরা কি এখানে আমরা কয়টা উপসর্গ রয়েছে এটা নির্ণয় করব। ওকে, এটা একটু নির্ণয় করো তো ভাই, এটা একটু নির্ণয় করো। এখানে যে আমরা লাইন যেটা ইউজ করছি এখানে মধ্যে কয়টা উপসর্গ আছে এটা তোমরা একটু বের করো। এখানে খেয়াল করো ভাই কয়টা আছে আমরা একটু দেখি। একটা একটা করে নাও, একটা একটা করে নাও, হয়ে যাবে। খেয়াল করো আমরা এখানে কি পাই? অনতি বৃহৎ। আমরা এটাকে যদি ভাঙি দেখো অন আসবে, এরপর হচ্ছে অতি আসবে, এরপর হচ্ছে বৃহৎ। বৃহৎ এটাকে আমরা ধরবো না, এটা মূল শব্দ। আচ্ছা তোমরা বলো তো ভাই, অন নামের কি কোনো উপসর্গ আমরা পড়ছি? অন নামে কোনো কি উপসর্গ আমরা পড়ছি আসলে? একটু বলো তো। হ্যাঁ ভাই, আমার আম্মু সাথে ক্লাস করতেছে। আচ্ছা বলো, অন নামে কি কোনো আমরা উপসর্গ পড়ছি? এতটুকু পড়ার মধ্যে কোনো অন নামের আমরা উপসর্গ পড়ছি? একটু বলো আমাকে। তাহলে খেয়াল করো আমরা কিন্তু অন নামে কোনো উপসর্গ পড়ি নাই। তাহলে দেখো এই অনতি বৃহৎ, এখানে আমাদের উপসর্গ কয়টা? একটা। ওকে, এরপর আসো নির অপরাধ। এখানে খেয়াল করো আমরা জানি নির নামে একটা উপসর্গ আমরা পড়ছি। ওকে, এরপর দেখো পরাত, প আমরা জানি কি ব্যঞ্জনবর্ণের সাথে একটি অ থাকে। ওকে, তাহলে দেখো অপ, অ প, তাহলে কয়টা হইলো? এখানে দুইটা, এখানে একটা, তিনটা। তাহলে এখানে দেখো তিনটা পাইছি। এর পাশে হরিণে নাই, এর পাশে দেখো সংহারে। খেয়াল করো আমরা একটু আগে বললাম না দন্তন্য অথবা অনুষ্কার থাকলে কি হয়ে যায়? ম। তাহলে দেখো এখানে অনুষ্কার আছে না, অনুষ্কারটা কি হয়ে যাবে? ম। তাহলে ম হয়ে গেলে কি হবে? সম। এরপর আসো সমত। এরপর দেখো এখানে আর নাই, এখানে বি। বি নামের একটা আমরা উপসর্গ পড়ছি কিনা? বি নামের উপসর্গ পড়ছি না? হ্যাঁ বি। এরপর আসো একটা হচ্ছে কি বি। তাহলে কয়টা পাচ্ছি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। দেখি এখানে আমাদের আনসার কি দেওয়া আছে? আনসার 5। তাহলে এখানে যে 5টা উপসর্গ ক্লিয়ার? অ্যাজ ইট ক্লিয়ার? অতি, নি, অপসম। তাহলে এখানে আমরা উপসর্গ কয়টা পাচ্ছি? 5টা। এখানে হার হবে না সাইমন, এখানে হার হবে না ভাইয়া, কারণ হার এটা তো উপসর্গ না, হার এটা হচ্ছে একটা মূল শব্দ। ওকে, সবাই ক্লিয়ার? 12 নম্বরটা ক্লিয়ার?
একটু আমাকে জানাও সবাই বুঝছো কিনা। 12-1 না রে ভাই, 12-4। হার হবে না স্যার, না হার হবে না, কারণ হচ্ছে হার এটা হচ্ছে একটা মূল শব্দ। ওকে, আমরা হার নামে কোনো উপসর্গ বই নাই। জি স্যার, ওকে। এখন আমরা পরবর্তী ইয়াতে চলে যাই, দেখি পরবর্তী আর কি আছে। ও, আমাদের এতটুকু ছিল ক্লাস। তো যে কথাই শেষে না বললেই নয়, তোমাদের প্রস্তুতিকে শানিত করার জন্য আমরা পড়ালেখা পরিবার তোমাদের সাথে আছি। তো তোমাদের সাথে থাকার যেই সুযোগটা সেটা আমাদেরকে করে দাও। ওকে, দেখো আমরা পড়ালেখা তোমাদের জন্য ভার্সিটি প্লাস গুচ্ছ ব্যাচ লঞ্চ করছি, যাতে করে তোমরা একটা সঠিক গাইডলাইন পেয়ে তোমরা নিজের ভার্সিটি নিজের স্বপ্নকে জয় করতে পারো। ওকে, সেই জন্য আমরা পড়ালেখা পরিবার তোমাদের জন্য এই ভার্সিটি ও গুচ্ছ ব্যাচটা লঞ্চ করতে যাচ্ছি। ঠিক আছে, দেখো খুবই কম মূল্যে, দেখো 5,000 টাকা ছিল, এখান থেকে তোমাদের সুবিধার্থ কথা ভেবে 2,500 টাকা, মানে 50% ডিসকাউন্ট। একটু চিন্তা করো ভাই, যেখানে আমরা শপিং করতে গেলে 5-10% ডিসকাউন্ট দেখলে হুমড়ি খেয়ে পড়ে নিয়ে নেওয়ার জন্য, তার মধ্যে দেখো এখানে পড়ালেখা তোমাদেরকে দিয়ে দিচ্ছে 50% ডিসকাউন্ট। তাহলে দেখো এখানে দেখো এই যে আমাদের টিচার্স প্যানেল যারা আছে এরা কিন্তু চট্টগ্রামের সেরা সেরা শিক্ষকদের মধ্যে একজন। ঠিক আছে, যে চট্টগ্রামের মধ্যে সেরা 3জন, ধরো 3জন টিচারকে যদি আমরা কাউন্ট করে দেখো, এরা 3জনের মধ্যে পড়বে এই শিক্ষকগুলা। ঠিক আছে, এখানে আমাদের আনোয়ার স্যার আছে, রাফি স্যার আছে, এরপর হচ্ছে আমাদের ইকোনমিক্স স্যার আনোয়ার স্যার আছে, রাসেল স্যার আছে। এরকম করে দেখো আমাদের সবই টিচারগুলো আছে যেগুলো খুবই খুবই কোয়ালিফাইড টিচার। ওকে, তো তার সাথে সাথে আমিও তোমাদের সাথে থাকছি, শুধু বাংলা ইনস্ট্রাক্টর হিসাবে নয়, খুবই আরেকটা মজার বিষয় নিয়ে, সেটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি, যেটাকে আমরা মানসিক দক্ষতা বলি। ওকে, পোলাপান বলে মানসিক দক্ষতা পড়লে বলে মানসিক পাগল হয়ে যায়। এই যে পাগল হয় না, সেটা আমি প্রমাণ করে দেখাবো ক্লাসের মধ্যে। ওকে, তো তোমরা নিজের প্রস্তুতিকে নিজের স্বপ্নকে বিজয়ী করার জন্য আমাদের সাথে যুক্ত হতে পারো পড়ালেখা এই ভার্সিটি প্লাস গুচ্ছ ব্যাচে। ওকে, শেষের সন্ধি কোনটা সমস্যা ভাই? ওকে, তো তোমাদেরকে সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে আমার সাথে এই লাইভ সেশনটি শেষ করার জন্য। তো তোমাদের বন্ধু বান্ধব সবাইকে জানিয়ে দিবা এই পড়ালেখার এই ভার্সিটি প্লাস গুচ্ছ ব্যাচে। তো দেরি না করে তুমিও আমাদের কোর্সে এনরোল হতে পারো। স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে নিজের ভর্তিটা কনফার্ম করতে পারো। তো এতটুকুই আজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।